এবার ইজারিদারি ব্যবস্থা। ব্রিটিশ কোম্পানির দ্বারা ভারত শাসন শুরু হয় দ্বৈত শাসন আর এই ইজারিদারি ব্যবস্থার মাধ্যমেই। 1765 খ্রিস্টাব্দে হয় এলাহাবাদের সন্ধি। আর এই সন্ধির দরুন অলমোস্ট উত্তর ভারতের সমস্ত এরিয়ার দেওয়ানি অধিকার চলে আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। আর এই পুরো এরিয়ার প্রশাসনিক দায়িত্ব থাকে মোগলদের হাতে। এখন এই পুরো এরিয়ার দুই রকম শাসন দুইজনের কাছে থাকায় এই সিস্টেমটাকেই বলা হতো দ্বৈত শাসন। দ্বৈত শাসন শুরু হয় 1765 সালে, আর এটা 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। তো 1765 থেকে 1772 ভারতের দ্বৈত শাসন চলে। 1772 খ্রিস্টাব্দে এই বাংলার এরিয়াতে গভর্নর জেনারেল হিসাবে আসে ওয়ারেন হেস্টিংস। ট্যাক্স তোলার জন্য ওয়ারেন হেস্টিংস ওই দ্বৈত শাসন ব্যবস্থাকে সমাপ্ত করে দিয়ে ইজারিদারি ব্যবস্থা নিয়ে আসে। এবং এই ইজারিদারি ব্যবস্থার মাধ্যমে প্রথমে ইজারাদারদের 5 বছরের জন্য চুক্তি দিয়ে দেওয়া হতো। এই সিস্টেমটাকে বলা হতো পাঁচশালা ব্যবস্থা। পরে 1777 খ্রিস্টাব্দে গিয়ে প্রত্যেক ইজারাদারকে 1 বছরের জন্য চুক্তি দেওয়া হতো। ফলে ওই সিস্টেমটাকে বলা হতো একশালা বন্দোবস্ত বা একশালা ব্যবস্থা। তো 1772 সালে আসে ইজারিদারি ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে প্রথমে পাঁচশালা বন্দোবস্ত বা পাঁচশালা ব্যবস্থা চালু হয়। তারপর 1777 সালে একশালা বন্দোবস্ত চালু হয় এবং এই ইজারিদারি ব্যবস্থা 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। 1793 খ্রিস্টাব্দে এই ইজারিদারি ব্যবস্থার জায়গায় আসে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1793 খ্রিস্টাব্দে। তবে এর আগে 1784 খ্রিস্টাব্দ থেকেই এর ট্রায়াল শুরু হয়ে যায়। 1784 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল হিসাবে আসে কর্নওয়ালিস। কর্নওয়ালিসের আন্ডারে একজন ব্যক্তি ছিল জন শোর। জন শোর কৃষকদের থেকে কর তোলার জন্য নতুন একটা সিস্টেম নিয়ে আসে। মোগল সাম্রাজ্যে আকবরের সময় যেমন আইনে দহশালা পদ্ধতি ছিল, অর্থাৎ লাস্ট 10 বছরে কোনো একজন কৃষক টোটাল কি পরিমাণ ট্যাক্স দিয়েছে তার একটা গড় হিসাবে কর তোলা হতো। জন শোর ঠিক একই রকম একটা পদ্ধতি অবলম্বন করে। জমিদার বা তালুকদার প্রথা এর আগে থেকেই ছিল। কর্নওয়ালিসের পারমিশন নিয়ে জন শোর বাংলার এরিয়াতে কিছু কিছু জায়গায় জমিদারদের 4টে 5টা বা 6টা গ্রামের মালিক বলে ঘোষণা করতেন এবং ওই জমিদারকে ওই 5টা বা 6টা গ্রাম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কর তোলার জন্য বেঁধে দিতেন, তাও আগামী 5 বছরের জন্য। এই সিস্টেমটাকে বলা হতো 5 ইয়ার সেটেলমেন্ট। এই সিস্টেমে মোটামুটি 1790-92 খ্রিস্টাব্দ পর্যন্ত ট্যাক্স তোলা হয়। পরবর্তীতে গিয়ে দেখা যায় যে এই সিস্টেমটা বাংলার কিছু কিছু জায়গাতে ভালোই এফেক্ট ফেলেছে। এই জন্য 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস বাংলা, বিহার, উড়িষ্যা এই সমস্ত এরিয়াতেই এই সিস্টেমে ট্যাক্স তোলার জন্য অনুমোদন দিয়ে দেয়। আর তখন থেকে এই সিস্টেমটার নাম হয়ে যায় চিরস্থায়ী বন্দোবস্ত। এই 1793 খ্রিস্টাব্দ থেকে জমিদারদের আগামী 10 বছরের জন্য কর বেঁধে দেওয়া হতো। তো অফিসিয়ালি এই চিরস্থায়ী বন্দোবস্ত আসে 1793 খ্রিস্টাব্দে। তবে এর ট্রায়াল অনেকদিন আগে থেকেই শুরু হয়ে যায় 1784 খ্রিস্টাব্দ থেকে জন শোরের দ্বারা। এখন 1793 খ্রিস্টাব্দে যখন এই চিরস্থায়ী বন্দোবস্ত অফিসিয়ালি লাগু হলো তখন কিছু ঘোষণা করা হয়, যেমন বিভিন্ন গ্রাম মিলিয়ে টোটাল যে জমির পরিমাণ সেই জমির মালিক হবে জমিদার বা তালুকদার। কোনো একজন জমিদার বা তালুকদারকে যে পরিমাণ কর বেঁধে দেওয়া হলো একটা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে ওই কর ব্রিটিশ সরকারের ঘরে জমা করতে হবে। এটাকেই বলা হয় ওই সূর্যাস্ত আইন। আর কোনো জমিদার যদি এই সূর্যাস্ত আইন মানতে ব্যর্থ হয় সেক্ষেত্রে ওই জমিদারের জমিদারি নিলামে উঠবে। আরো বলা হয় যে জমিদার তার কর তোলার জন্য জমিতে চাষ করতে পারে, ভাড়া খাটাতে পারে, খনন করাতে পারে বা ওই জমিতে অন্য যে কোনো কাজ করতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এই সিস্টেমে বলা হয় সেটা হলো জমিদার টোটাল যে পরিমাণ কর তুলবে তার থেকে 11% নিজের কাছে রেখে দেবে এবং বাকি 89% কোম্পানির ঘরে দিয়ে দেবে। ওই যে 11% জমিদার নিজের কাছে রেখে দিল তার থেকে কিছু পরিমাণ অংশ ওই জমিদার জমিতে ইনভেস্ট করবে। আর এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমেই মোটামুটি আগামী 50 থেকে 60 বছর বাংলা, বিহার, উড়িষ্যা বা উত্তর ভারতের ওই এরিয়া থেকে ট্যাক্স তোলা হয়। মাঝে 1798 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস দক্ষিণ ভারতে মাদ্রাস এরিয়াতে এই চিরস্থায়ী বন্দোবস্ত লাগু করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে তা সফল হয়নি। কারণ উত্তর ভারতে যেমন তালুকদার বা জমিদারি ব্যবস্থা ছিল, দক্ষিণ ভারতে জমিদারি সিস্টেম ছিল না। দক্ষিণ ভারতে ছিল পলিগার সিস্টেম। ফলে দক্ষিণ ভারতে কর তোলার জন্য নতুন একটা নিয়ম আসে 1820 খ্রিস্টাব্দে, রেওয়াতুয়ারি ব্যবস্থা। আর আরেকটা বিষয় হলো ওই চিরস্থায়ী বন্দোবস্ত একদম প্রথম বাংলা, বিহার আর উড়িষ্যার পুরো এরিয়া জুড়ে লাগু করা হয়। এর পাশাপাশি বারাণসীর এরিয়া এবং কর্ণাটক এরিয়ার উত্তর দিকের অংশ অর্থাৎ
উত্তর কর্ণাটক এরিয়াতেও এই সিস্টেম লাগু করা হয়। তো যাই হোক, এরপর 1820 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে আসে রেওয়াতওয়ারি ব্যবস্থা। তবে এর আগে 1792 খ্রিস্টাব্দে আলেকজান্ডার রিড দক্ষিণ ভারতের বড়মহল এরিয়াতে নতুন একটা সিস্টেমে ট্যাক্স তোলার জন্য ট্রায়াল চালায়। এই সিস্টেমে জমির যে কৃষক তাকেই ওই জমির মালিক বলে ঘোষণা করে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে প্রত্যেক বছর কোম্পানি থেকে লোক আসবে, আপনার জমির যে পরিমাণ সেই জমির পরিমাণের ওপর নির্ধারণ করে একটা পরিমাণ ট্যাক্স সরকারের ঘরে জমা দিয়ে দিতে হবে। 4-5 বছর এই ট্রায়াল করার পর দেখা যায় যে সিস্টেমটা ভালোই রান করছে। এর ফলে দক্ষিণ ভারতের অন্যান্য বিভিন্ন জায়গাতেও এই ট্রায়ালটা দেওয়া হয়, সেখানেও এই সিস্টেম খুবই সাকসেসফুল হয়। ফাইনালে গিয়ে 1820 খ্রিস্টাব্দে পুরো দক্ষিণ ভারত জুড়ে এই সিস্টেমটা লাগু করে দেওয়া হয়। তখন এই সিস্টেমের নাম রাখা হয় রেওয়াতওয়ারি ব্যবস্থা। দক্ষিণ ভারতে কৃষকদের বলা হতো রেওয়াত বা রায়ত, এই জন্য সিস্টেমের নাম এসছে রেওয়াতওয়ারি ব্যবস্থা বা রায়তওয়ারি ব্যবস্থা। তো 1820 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের পুরো এরিয়াতে এই রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়। তবে এই ব্যবস্থার ট্রায়াল এর আগে 1792 খ্রিস্টাব্দ থেকে চালু হয়ে যায়, চালু করেছিল আলেকজান্ডার রিড। আর 1820 খ্রিস্টাব্দে যখন এই রায়তওয়ারি ব্যবস্থা চালু হলো তখন দক্ষিণ ভারতের গভর্নর জেনারেল ছিল থমাস মুনরো। আর এই ব্যবস্থার সূচনা হয় দক্ষিণ ভারতের মাদ্রাজ থেকে। এরপর ধীরে ধীরে বড় বড় যে সমস্ত জায়গায় এই সিস্টেম চালু করা হয় সেটা হলো বোম্বে, কুর্গ, আসাম, সিন্ধ। মাদ্রাজ, বোম্বে, কুর্গ, আসাম, সিন্ধ। বোম্বেতে যখন এই সিস্টেমটা চালু করা হয় তখন সেখানে গভর্নর ছিল এলফিনস্টোন। মাদ্রাসে চালু হওয়ার সময় থমাস মুনরো, বোম্বেতে চালু হওয়ার সময় এলফিনস্টোন। এই রেওয়াতওয়ারি ব্যবস্থায় কি হতো, কৃষককে জমির মালিক বলে ঘোষণা করা হতো এবং এই জমির মালিকানা বংশানুক্রমিকভাবে ওই কৃষকের আন্ডারেই থেকে যায়। আর করের পরিমাণ নির্ধারণ হতো কতটা জমি রয়েছে তার ওপর। করের পরিমাণ ছিল প্রায় 50 থেকে 60%। আর এই সিস্টেমের মধ্যেও ওই সূর্যাস্ত আইন প্রয়োগ হতো। এরপরে মহলওয়ারি ব্যবস্থা। মহলওয়ারি ব্যবস্থা লাগু হয় মোটামুটি দিল্লি আর তার আশেপাশের এরিয়া, রাজস্থান, মধ্যপ্রদেশ, আগ্রা, পাঞ্জাব, এইসব এরিয়ায়। প্রথম এই সিস্টেমটা লাগু হয় অবধে, তারপর পাঞ্জাব, আগ্রা, উড়িষ্যা, মধ্যপ্রদেশ এইসব জায়গায় লাগু হয়। প্রথম লাগু হয় কবে, 1822 সালে। তখন ওই এরিয়াতে চার্জে ছিল হল্ট ম্যাকেনজি, তবে তার সাথে আরো একজন ব্যক্তি ছিল রবার্ট মার্টিন বার্ড বা RM বার্ড। মহলওয়ারি ব্যবস্থা চালু হয় 1822 সালে, প্রথম লাগু হয় অবধে। তখন ওই এরিয়াতে চার্জে ছিল হল্ট ম্যাকেনজি, তার সাথে RM বার্ড। এই সিস্টেমে কৃষকদের থেকে ট্যাক্স তোলা হতো প্রায় 80 থেকে 95%। এই সিস্টেমে কর তোলার জন্য দায়িত্বে থাকতেন কোনো একজন গ্রামের প্রধান, যাকে বলা হতো পঞ্চ, এবং কিছু গ্রাম মিলিয়ে একটা মহল তৈরি হতো, ওই মহলের প্রধান লম্বরদার। মহলওয়ারি ব্যবস্থায় কর তোলার জন্য দুজন ব্যক্তি থাকতেন, লম্বরদার আর পঞ্চ। এই সিস্টেমে ট্যাক্সের পরিমাণ অনেক বেশি ছিল, 80 থেকে প্রায় 95%। পরবর্তীতে 1833 খ্রিস্টাব্দে গিয়ে এই আইনে কিছুটা সংশোধন করে বলা হয় যে ট্যাক্সের পরিমাণ 60 থেকে 66% করা হবে। আর এই সংশোধনটা করে গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। তো মহলওয়ারি ব্যবস্থা আসে 1822-এ, 1833-এ সংশোধন হয়, 60 থেকে 66% করা হয়। আর এই ব্যবস্থার ক্ষেত্রেও ওই সূর্যাস্ত আইন প্রয়োগ ছিল। তো দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় 1765 সালে। তখন গভর্নর জেনারেল রবার্ট ক্লাইভ। 1772-এ ইজারিদারি ব্যবস্থা, তখন গভর্নর জেনারেল হেস্টিংস। 1793-তে চিরস্থায়ী বন্দোবস্ত, গভর্নর জেনারেল কর্নওয়ালিস। 1820 সালে রায়তওয়ারি ব্যবস্থা, চার্জে ছিল থমাস মুনরো। 1822 সালে মহলওয়ারি ব্যবস্থা, চার্জে ছিল হল্ট ম্যাকেনজি। আর এর মাঝখানে 1768 থেকে 69 এই টাইমে বাংলার এরিয়াতে ভয়াবহ একটা দুর্ভিক্ষ দেখা দেয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই সময়টা হলো 1176। ফলে এই দুর্ভিক্ষকে 76-এর মন্বন্তর বলা হয়। তো 76-এর মন্বন্তর 1176 বঙ্গাব্দ বা 1768 থেকে 69 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ। এরপর রেগুলেশনস অ্যাক্ট 1773। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইনিশিয়ালি ভারতে আসে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করার জন্য, কিন্তু 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ আর 1764-র বক্সারের যুদ্ধ এবং 1765 খ্রিস্টাব্দের এলাহাবাদের সন্ধির পর এই কোম্পানি ধীরে ধীরে ভারতীয় রাজনীতিতে ঢোকে। ফলে এই কোম্পানি বাণিজ্যিক প্লাস রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। কিন্তু কোম্পানি ভারতের এই এরিয়া ঠিকঠাকভাবে সামলাতে পারে না। যেমন তারা যে দ্বৈত শাসন ব্যবস্থা এনেছিল সেই দ্বৈত শাসন ব্যবস্থার মিস ইউজ করে, তারা যে দস্তক প্রথা এনেছিল সেই দস্তকেরও মিস ইউজ করেছিল। এই সময়ের ভেতর 1768 খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর হয়। কোম্পানির লোকজন কোম্পানির মালিকদের কাছে বলতো যে ভারত থেকে কর তেমন উঠছেই না। আর এইসবের ফলাফল হিসাবে কোম্পানি
ইউরোপে ব্রিটেন সরকারের কাছে প্রচুর ঋণী হয়ে যায়। এছাড়া এই কোম্পানিতে যে সমস্ত শেয়ার হোল্ডাররা তাদের টাকা পয়সা লাগিয়েছিল, কোম্পানি তাদের কাছেও খুব ঋণী হয়ে যায়। ফাইনালে ব্রিটিশ সরকার এই কোম্পানির দুরবস্থা কাটানোর জন্য এই কোম্পানিকে একটা বেল আউট প্যাকেজ দেয় এবং এই কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য 1773 খ্রিস্টাব্দে একটা আইন নিয়ে আসে। এটাকেই বলা হয় রেগুলেটিং অ্যাক্ট। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরকার দ্বারা নিয়ন্ত্রণ করার জন্য 1773 খ্রিস্টাব্দে আসে রেগুলেটিং অ্যাক্ট। এর আরেকটা নাম হলো দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1773। ব্রিটিশ পার্লামেন্টে যখন এই আইনটা পাশ হয় তখন ব্রিটেনের রাজা ছিলেন জর্জ তৃতীয় এবং প্রধানমন্ত্রী ছিলেন নর্থ। এবার এই রেগুলেটিং অ্যাক্টে যে বিষয়গুলো বলা হয় সেগুলো হলো, কোম্পানির একদম শীর্ষে দুটো পোস্ট ছিল, কোর্ট অফ ডাইরেক্টর আর কোর্ট অফ প্রোপ্রাইটার। এই রেগুলেটিং অ্যাক্টে বলা হয় যে কোর্ট অফ ডাইরেক্টরে এখন থেকে টোটাল 24 জন মেম্বার থাকবে এবং এই 24 জন মেম্বার 4 বছরের জন্য নিয়োগ হবে। এই 24 জন মেম্বারের ভেতর 4 ভাগের 1 ভাগ করে মেম্বার প্রত্যেক বছর করে রিনিউ হবে। এছাড়া ভারত সম্পর্কে সমস্ত তথ্য এই কোর্ট অফ ডাইরেক্টর ব্রিটিশ পার্লামেন্টে জমা করবে প্রত্যেক 6 মাস অন্তর। এরপর ভারতে শাসন করার জন্য প্রধান এরিয়া ছিল বাংলার এরিয়া বা বেঙ্গল প্রভিন্স। এই রেগুলেটিং অ্যাক্টে বলা হয় যে বেঙ্গল প্রভিন্সে এখন থেকে একজন গভর্নর আর তার সাথে 4 জন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার থাকবে। গভর্নর আর এই 4 জন কাউন্সিল মেম্বারকে দিয়ে টোটাল 5 জনের একটা গভর্নর জেনারেল ইন কাউন্সিল তৈরি হবে। আর সেই হিসাবে বাংলার প্রথম গভর্নর জেনারেল হয় ওয়ারেন হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে। এছাড়া এই রেগুলেটিং অ্যাক্টের দরুন 1784 খ্রিস্টাব্দে গিয়ে কলকাতাতে সুপ্রিম কোর্টের স্থাপনা করা হয়। তখন এই সুপ্রিম কোর্টে জাজ ছিল 4 জন, একজন হলো চিফ জাজ এবং বাকি 3 জন অন্যান্য জাজ। 1784 খ্রিস্টাব্দে কলকাতাতে স্থাপিত হওয়া এই সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস ছিলেন এলিজা এমপে। এই সুপ্রিম কোর্টে শুধুমাত্র ইউরোপিয়ানদেরই মামলা হতো। এই রেগুলেটিং অ্যাক্টে কিছু কিছু ঘাটতি ছিল, সেই সমস্ত ঘাটতিগুলো সংশোধন করার জন্য পরে 1781 খ্রিস্টাব্দে আবারও একটা আইন আনা হয়, অ্যামেন্ডমেন্ট অফ রেগুলেটিং অ্যাক্ট 1773। 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টে সংশোধন করার জন্য 1781 খ্রিস্টাব্দে আসে অ্যামেন্ডমেন্ট ইন রেগুলেশনস অ্যাক্ট। এরপর 1784 খ্রিস্টাব্দে আসে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এই 3টে আইনই ওয়ারেন হেস্টিংসের সময় আসে। এবার পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। 1784 খ্রিস্টাব্দে ব্রিটেন পার্লামেন্টের প্রধানমন্ত্রী ছিলেন উইলিয়াম পিট। ব্রিটেন পার্লামেন্টের সবচেয়ে ইয়াং প্রাইম মিনিস্টার হলো এই উইলিয়াম পিট। 1783 খ্রিস্টাব্দে মাত্র 24 বছর বয়সে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন। এর আগের 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টটাকে সংশোধন করে আরো ভালোভাবে কোম্পানিকে কন্ট্রোল করার জন্য 1784 খ্রিস্টাব্দে আনা হয় এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট। যদিও এর আরো একটা নাম আছে, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1784। যদিও এই আইনটা এর আগে 1782 আর 1783তেও পাশ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টে তোলা হয়। 1782 খ্রিস্টাব্দে দান্ডাস বলে একজন এমপি আর তার পরের বছর 1783 খ্রিস্টাব্দে জেমস ফক্স ব্রিটিশ পার্লামেন্টে এই বিলটা তোলে, কিন্তু এই বিল তখন অ্যাকসেপ্ট হয়নি। পরের বছর 1784 খ্রিস্টাব্দে যখন উইলিয়াম পিট এই বিলটাকে সংসদে পেশ করে তখন এই বিলটা পাশ হয়ে যায় এবং নাম হয় দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1784 বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এই আইনে প্রথমেই বলা হয় যে কোর্ট অফ ডাইরেক্টরের সাথে এখন বোর্ড অফ কন্ট্রোল বলে একটা আলাদা বডি থাকবে। কোম্পানির শীর্ষে দুটো বডি থাকবে, কোর্ট অফ ডাইরেক্টর আর বোর্ড অফ কন্ট্রোল। এর ভেতর কোর্ট অফ ডাইরেক্টর ভারতে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ম্যাটারটা দেখবে আর বোর্ড অফ কন্ট্রোল ভারতে পলিটিক্যাল ম্যাটার দেখবে। এই কোর্ট অফ ডাইরেক্টর হবে একটা প্রাইভেট বডি, বোর্ড অফ কন্ট্রোল হবে একটা গভর্নমেন্ট বডি। এই বোর্ড অফ কন্ট্রোলে 6 জন মেম্বার থাকবে। এই 6 জনের ভেতর একজন হবে ব্রিটিশ পার্লামেন্টের একজন ক্যাবিনেট মিনিস্টার, একজন হবে অডিট ডিপার্টমেন্টের এক্সচেকার আর 4 জন প্রিভি কাউন্সিলর, যাদেরকে ব্রিটেনের রাজা বা রানী নমিনেট করে দেবে। এছাড়া বাংলার এই যে গভর্নর জেনারেল ইন কাউন্সিলে টোটাল 5 জন মেম্বার ছিল, এই 5 জন মেম্বারের জায়গায় 4 জন মেম্বার করা হয়। বলা হয় যে গভর্নর জেনারেল সে তো থাকবেই, কিন্তু তার সাথে সাথে ওই যে 4 জন মেম্বারের একটা এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, এখন এই 4 জনের জায়গায় 3 জন মেম্বার থাকবে। ফলে গভর্নর জেনারেল আর তার সাথে 3 জন, টোটাল এই 4 জনের হবে গভর্নর জেনারেল ইন কাউন্সিল ফর বেঙ্গল। এখন গভর্নর জেনারেলের সাথে এই যে 3 জন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার
এর ভেতর একজন হবে সেনা প্রধান বা কমান্ডার ইন চিফ। এছাড়া এই পিটস ইন্ডিয়া অ্যাক্টে আরো বলা হয় যে কোম্পানি এর পর থেকে যুদ্ধ বা অন্য কোনো উপায়ে ভারতের কোনো এরিয়া দখল করবে না। এতদিন পর্যন্ত কোম্পানি যে সমস্ত জায়গা দখল করেছে সেই সমস্ত জায়গাগুলোকে এখন থেকে বলা হবে ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া, এবং এই সমস্ত জায়গার একটা রাজধানী হবে, সেটা হলো কলকাতা। ফলে 1784 খ্রিস্টাব্দের পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ভারতে ব্রিটিশদের আন্ডারে যে সমস্ত জায়গা ছিল তাদের রাজধানী বানানো হয় কলকাতাকে। এছাড়া এই আইনে বলা হয় যে ব্রিটিশ পার্লামেন্টের অনুমতি না নিয়ে ভারতের ভেতর কোনো গভর্নর কোনো রকম যুদ্ধ ঘোষণা করতে পারবে না। এছাড়া একটা সিক্রেট কমিটি তৈরি করার কথা বলা হয়। ভারতের সাথে ইংল্যান্ডের যোগাযোগ এই সিক্রেট কমিটির মাধ্যমেই হবে। আর শেষমেশ বলা হয় যে ভারতে ব্রিটিশ কাজকর্ম করার জন্য ছোটখাটো যে সমস্ত কর্মচারী লাগে তাদেরকে ভারত থেকেই নিয়োগ করতে হবে। এরপর 1793 খ্রিস্টাব্দে আরো একটা আইন আসে, চার্টার আইন বা চার্টার অ্যাক্ট। এই সময় ভারতে টোটাল 3টে প্রভিন্স ছিল, বেঙ্গল প্রভিন্স, মাদ্রাস প্রভিন্স আর বম্বে প্রভিন্স। 1793 খ্রিস্টাব্দের এই চার্টার আইনে বলা হয় যে বেঙ্গল প্রভিন্সের যে গভর্নর বা গভর্নর জেনারেল তাকে বাকি দুটো প্রভিন্সের থেকে বেশি ক্ষমতা দেওয়া হলো, এবং এই 3টে প্রভিন্সেই যে সমস্ত গভর্নররা রয়েছে ওই গভর্নরের সাথে যে এক্সিকিউটিভ কাউন্সিল, ওই এক্সিকিউটিভ কাউন্সিল যদি কোনো ডিসিশন দেয় সেক্ষেত্রে কোনো একটা প্রভিন্সের গভর্নর কোনো একটা নির্দিষ্ট কেসে যদি প্রয়োজন হয় তাহলে এক্সিকিউটিভ কাউন্সিলের ওই ডিসিশনকে খর্ব করে দিতে পারে। এছাড়া এই চার্টার আইনে বলা হয় যে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি আগামী 20 বছরের জন্য বরাদ্দ করা হলো। 1793 থেকে 20 বছর মানে 1813 খ্রিস্টাব্দ। 1813 খ্রিস্টাব্দের পর থেকে ইউরোপের অন্যান্য বিভিন্ন দেশের কোম্পানিও ভারতে এসে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারবে, এই রকমটা এই চার্টার আইনে বলা হয়। আর এই আইনে আরেকটা পয়েন্ট বলা হয়, এই যে কোম্পানির শীর্ষে রয়েছে বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডাইরেক্টর, এর ভেতর কোর্ট অফ ডাইরেক্টরের খরচ অলরেডি অনেক আগে থেকেই ভারত থেকে আসতো, কিন্তু বোর্ড অফ কন্ট্রোলের খরচটা ব্রিটিশ সরকার বহন করত। 1793 খ্রিস্টাব্দের এই চার্টার অ্যাক্ট বা সনদ আইনে বলা হয় যে এখন থেকে এই বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডাইরেক্টর এই দুটো খরচই ভারত থেকে আসা রেভিনিউ থেকে হবে। এখন যখন এই চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস হয় তখন বাংলার গভর্নর জেনারেল রয়েছেন কর্নওয়ালিস। 1786 থেকে 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল ছিলেন। কর্নওয়ালিস যখন গভর্নর জেনারেল হিসেবে ভারতে আসে তখন ইংল্যান্ড থেকে একটা স্পেশাল আইন পাশ করিয়ে নিয়ে এসেছিল, সেটাকেই বলা হয় অ্যাক্ট অফ 1786। এই আইন অনুযায়ী অন্যান্য গভর্নর জেনারেলদের তুলনায় কর্নওয়ালিসকে একটু বেশি পাওয়ার দেওয়া হয়েছিল। এরপর 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট বা সনদ আইন। 1813 খ্রিস্টাব্দের এই চার্টার আইন বা সনদ আইনে বলা হয় যে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ট্রেড মনোপলি ছিল সেটাকে সমাপ্ত করে দেওয়া হলো, তবে দুটো জায়গা ছাড়া। বলা হয় যে ভারত থেকে চায়ের আমদানি রপ্তানি এবং ভারতের সাথে চায়নার বিজনেস, এই দুটো জায়গাতে শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই মনোপলি থাকবে। এইখানে অন্য কোনো দেশের বা ব্রিটেনের কোনো কোম্পানি ইনভলভ হতে পারবে না। এছাড়া এই আইনে বলা হয় যে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত শেয়ার হোল্ডাররা রয়েছে তাদেরকে বছরে ডিভিডেন্ড হিসাবে 10.5% দেওয়া হবে। নর্মালি 1765 বা 72 সালে এই কোম্পানির শেয়ার হোল্ডাররা 12.5% ডিভিডেন্ড ডিমান্ড করতেন। পরে 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে এই ডিভিডেন্ড 10.5% করা হয়। এছাড়া এই চার্টার আইনে বলা হয় যে শিক্ষার ক্ষেত্রে ভারতে এখন বছরে 1 লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে। প্রথমবার ভারতের শিক্ষার জন্য বাজেট করা হয়েছিল বা বরাদ্দ করা হয়েছিল 1 লক্ষ টাকা প্রতি বছরের হিসাবে। প্রথম 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে এই বিষয়টা বলা হয়। এছাড়া কোম্পানির শীর্ষে ওই যে বোর্ড অফ কন্ট্রোল রয়েছে, ওই বোর্ড অফ কন্ট্রোলকে আরো বেশি করে ক্ষমতা দেওয়া হয় এবং তার কি কি অ্যাকচুয়ালি কাজ এবং ক্ষমতা সেইগুলো স্পেসিফাই করে দেওয়া হয়। এছাড়া এই আইনে আরো বলা হয় যে এখন থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইলে ভারতের ভেতর যে যে জায়গায় তাদের লোকাল অথরিটি রয়েছে সেই সমস্ত লোকাল অথরিটি লোকাল এরিয়া থেকে ট্যাক্স তুলতে পারবে। আর এই সবের পাশাপাশি আরো দুটো এক্সট্রা ফ্যাসিলিটি এই আইনে বলা হয়। যেমন এই আইনে বলা হয় যে এখন থেকে ব্রিটিশ নাগরিকরাও ভারতে এসে বসবাস করতে পারবে এবং খ্রিস্টান মিশনারি ভারতে এসে খ্রিস্ট ধর্মের প্রচার করতে পারবে। 1813 খ্রিস্টাব্দে যখন এই চার্টার আইন এলো তখন বাংলার গভর্নর জেনারেল ছিল মিন্টো প্রথম। এরপর 1833 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিংকের সময় আবারও একটা চার্টার অ্যাক্ট বা সনদ আইন আসে।
1833 খ্রিস্টাব্দের এই সনদ আইনে বলা হয় যে এখন থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পদটা থাকবে না, এর জায়গায় আসবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এখন এই সময় বাংলার এরিয়াতে গভর্নর জেনারেল ছিল উইলিয়াম বেন্টিং, এই জন্য বলা হয় যে বাংলার লাস্ট গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং, আবার ভারতের ফার্স্ট গভর্নর জেনারেল সেও উইলিয়াম বেন্টিং। তো 1833 খ্রিস্টাব্দের সনদ আইন অনুযায়ী গভর্নর জেনারেল অফ বেঙ্গল এটাকে চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়। আর আগে যে গভর্নর জেনারেল ইন কাউন্সিল ছিল সেটার নাম পরিবর্তন করে করা হয় ইন্ডিয়া কাউন্সিল। এবং ওইখানে যে 3জন এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ছিল 1833 খ্রিস্টাব্দের এই আইনে বলা হয় যে কাউন্সিলে এখন থেকে 4জন এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার থাকবে, আর ওই 4 নম্বর মেম্বার হবে একজন ল মেম্বার। সেই হিসাবে 1833 খ্রিস্টাব্দে প্রথম ভারতে ল মেম্বার আসে বা ল কমিশনার আসে ম্যাকাউলে। এখন 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে বলা হয়েছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি ভারতে সমাপ্ত হয়ে গেল। শুধুমাত্র দুটো জায়গাতে তাদের মনোপলি ছিল, চায়ের ব্যবসা আর চায়নার সাথে ব্যবসা। 1833 খ্রিস্টাব্দের এই সনদ আইনে বলা হয় যে এই দুটোতেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি সমাপ্ত হয়ে গেল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই বা কোনো দেশের ক্ষেত্রেই ব্যবসা বাণিজ্যের জন্য ট্রেড মনোপলি থাকবে না। এরপর এই আইনে আরো বলা হয় যে 1813 খ্রিস্টাব্দের সনদ আইন অনুযায়ী ব্রিটিশ লোকজন ভারতে এসে থাকতে পারছিল, কিন্তু 1833 খ্রিস্টাব্দের এই আইন অনুযায়ী ব্রিটিশ লোকজন ভারতে এসে যেমন থাকতে পারবে তার সাথে সাথে ভারতে নিজেদের সম্পত্তি বা প্রপার্টিও কিনতে পারবে। তো যাই হোক, এরপর আরো 20 বছর পর 1853 খ্রিস্টাব্দে আবারও একটা চার্টার অ্যাক্ট বা সনদ আইন আসে। এই আইনে বলা হয় যে ইন্ডিয়া কাউন্সিলে ওই যে 4জন মেম্বার ছিল, এই 4জনের জায়গায় এখন থেকে 10জন মেম্বার থাকবে। এই 10জনের ভেতর 4জন থাকবে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার আর 6জন থাকবে লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার। ইন্ডিয়া কাউন্সিলে 4জন মেম্বারের জায়গায় এখন হবে টোটাল 10জন। এই 10জনের ভেতর 4জন এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার আর 6জন লেজিসলেটিভ কাউন্সিল মেম্বার। এছাড়া কোম্পানির শীর্ষে ব্রিটেনে ওই যে কোর্ট অফ ডাইরেক্টর রয়েছে, ওই কোর্ট অফ ডাইরেক্টরে 24 জন মেম্বার ছিল, ওই 24 জনের জায়গায় এখন 18 জন মেম্বার থাকবে। আর এই 18 জনের ভেতর 6জনকে ব্রিটেনের রাজা বা ব্রিটেনের রানী মনোনীত করে দেবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘোষণা এই 1853 খ্রিস্টাব্দের সনদ আইনে বলা হয় সেটা হলো ভারতীয়দের জন্য একটা ওপেন কম্পিটিশনের ব্যবস্থা করা সিভিল সার্ভিসের ক্ষেত্রে। এই আইনে বলা হয় যে এখন থেকে ভারতীয়রাও সিভিল সার্ভিসের এক্সামে বসতে পারবে, তবে এর সাথে কিছু কন্ডিশন দিয়ে দেওয়া হয়। বলা হয় যে এক্সাম হবে লন্ডনে, এবং লন্ডনে যে স্টাইলে পড়াশুনো হয় সেই সমস্ত পড়াশোনার উপর বেস করেই এই পরীক্ষা বা এই কম্পিটিশনটা হবে। এই পরীক্ষার ক্ষেত্রে ভারতীয়দের জন্য বয়সের লিমিট দিয়ে দেওয়া হয় 18 থেকে 23 বছর। 1863 খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথমবার এই সিভিল সার্ভিসের পরীক্ষায় পাশ করে যায় এবং সিভিল সার্ভেন্ট হিসেবে তাকে বোম্বে প্রেসিডেন্সিতে পোস্টিং দেওয়া হয়। এরপর 1869 খ্রিস্টাব্দে আরো 3জন ভারতীয় এই সিভিল সার্ভিসের এক্সাম ক্র্যাক করে ফেলে, রমেশ দত্ত, বিহারীলাল গুপ্ত আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1863 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস এক্সাম ক্র্যাক করে সত্যেন্দ্রনাথ ঠাকুর, 1869 খ্রিস্টাব্দে রমেশ দত্ত, বিহারীলাল গুপ্ত আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এরপর 1857 খ্রিস্টাব্দে ভারতে মহাবিদ্রোহ হয় এবং এই মহাবিদ্রোহের পর ভারতে কোম্পানির শাসন পুরোপুরি চলে যায় ব্রিটেনের মহারানীর হাতে। এখন 1857 খ্রিস্টাব্দের আগে বাংলা তথা ভারতের এরিয়াতে বিভিন্ন গভর্নর জেনারেলরা এসেছিল এবং তাদের সময়কালে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেইগুলো একটু বলি।